আচ্ছা, অঙ্কটা কি? অঙ্কটা আচ্ছা, সব অঙ্ক হয়েছে? সব আরেকটা আটকেছে। কিছুই হয়নি? আচ্ছা, তাহলে একটা কাজ কর, আমি তো তোকে আজকে ক্লাসটা দিলাম, ক্লাসটা দেখবি, দেখে এই অঙ্কগুলোর আজকে তুই ছবি তুলে নিয়ে যাবি, ঠিক আছে? এখানে কিন্তু অনেক অঙ্ক হয়। কটা অঙ্ক টোটাল দাগ দিয়েছি? হুম, হ্যাঁ। তো এই অঙ্কগুলো কিন্তু মানে একটা জিনিয়াস প্রবলেম, মানে সমস্ত দিক দেখবি পুরো চ্যাপ্টার, যদি তুই বইটা খুলিস পুরো চ্যাপ্টারটা এ পাতা ও পাতা হয়ে যাবে, ঠিক আছে? মানে থরলি তুই এটা পুরো চ্যাপ্টারটাই তো রেডি হয়ে যাবে এই অঙ্কগুলো করলে। আমি বলবো তুই তাহলে ওই ভিডিওটা দেখ, পরপর দুটো ক্লাস আছে ওই ভিডিওটা নিয়ে, ঠিক আছে? মানে আমি কবে থেকে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, সেন্টার অফ মাসের চ্যাপ্টারটা কবে থেকে পড়াচ্ছি আমি? কটা ক্লাস হলো? তিনটে ক্লাস হয়েছে। তিনটে ক্লাস কি পুরো দেখা আছে না একটাই দেখা আছে? একটা। তাহলে বাকি দুটো দেখ, আমাকে প্রপার ডেটটা বলে দিবি, যদি লিঙ্কটা খুঁজে না পাস আজকেরটাই পাঠিয়ে, 14 যেটা বলি ওটা পাঠিয়ে দিয়েছি। ওটা করার পরে, হ্যাঁ, ওটা করার পরে তুই আজকে এই ছবিগুলো ছবি হিসাবে তুলে নিয়ে যা, জিমিনাইকে দিবি, ও ট্রান্সলেট করে দেবে, অঙ্কগুলো করাবে, ঠিক আছে? আমি তাহলে তোর জন্য একদিন আমি হোল্ডে রাখলাম অঙ্কগুলো, ঠিক আছে? নাহলে আজকে কিছুই অঙ্ক বুঝবি না, মানে ওদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো কিন্তু তোর তাই বোরিং ক্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর ওরাও তাহলে সাফিসিয়েন্ট আরেকটা ডেট পেয়ে যাবে, টাইম। প্লাস আজকে একবার শুধু বুঝিয়ে দাও, আমি বাংলাই বুঝতে পারছি না। কোনটা এখানে একটা অঙ্ক আছে দেখ, কারণ এই ছায়ার বইগুলো বিখ্যাত হচ্ছে অঙ্ক, এরা প্রচুর বই থেকে কিন্তু অঙ্কগুলো টোকে। ফার্স্ট কোশ্চেনটা ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটা ঠিক আছে, সেকেন্ডে যে কোশ্চেনটা আছে বলছে একটা হরাইজন্টাল মসৃণ প্লেন 50 সেন্টিমিটার পার সেকেন্ড, ওটা কার্যক্ষমতা থেকেও দেওয়া আছে, মানে ওয়ার্ক এনার্জি থেকেও আছে, হ্যাঁ ওখান থেকেই বেশি আছে। ওখান থেকে বেশি, কারণ ওয়ার্ক এনার্জি দিয়ে আমাদের অঙ্ক হয়নি, ঠিক আছে? তো এটা দিলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। 50 সেন্টিমিটার পার স্পিডে একটা, আচ্ছা এটা তো তাহলে এটা করা যায়, লেখ, এটা লিখতে হবে। একটা হরাইজন্টাল প্লেনের মধ্যে 50 সেন্টিমিটার বেগে একটা সংঘাতটি স্থিতিস্থাপক এবং সংঘাতের পর প্রথম বস্তুটির বেগ, হ্যাঁ এটা তো সোজা প্রবলেম। তারপরেরটা প্রথম বস্তুটির বেগ কত, তারপরে যেটা আছে এটা প্রমাণ দেখাও যে সংঘাতের পর দুটি ওটা কি পরস্পর সমকোণে, সমকোণ মানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি সমকোণে, ওটা ওটা আচ্ছা লেখ, আমি বলছি কোশ্চেনটা লেখ আগে, আমি ইংরাজিতে ট্রান্সলেট করে দিচ্ছি কোশ্চেনটা। অ্যান অবজেক্ট is moving with velocity 50 centimeter per second collides with same identical object, full stop. Elastic collision কোনো প্রবলেম নেই এটাতে। আচ্ছা, আফটার কলিশন speed of second object 30 centimeter per second হলো। এবার বলেছে যে find the velocity, find the speed and
and prove the angle between them is 90 degree. এবার ফার্স্ট এরটা ওরা করে ফেলেছে, ফার্স্ট এরটা কি দিয়ে করেছিস? কাইনেটিক এনার্জি দিয়ে, মানে কাইনেটিক এনার্জি দিয়ে করেছিস না কি দিয়ে করেছিস? হাফ এমবি, ওটাই তো কাইনেটিক এনার্জি, গতি শক্তি। মানে তাহলে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন আর টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে ছায়া পেজ 395, ঠিক আছে? ছায়া পেজ 395, কোশ্চেন নাম্বার 20। তাহলে সংঘাত মানে কলিশনের আগে আর কলিশনের পরে কাইনেটিক এনার্জিটা বার কর, মানে কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জিটা বার কর। ও না না না, দাঁড়া দাঁড়া, একটা একটা সংঘাতের পর প্রথম বস্তুটার বেগই 30, তাহলে এইটা ফার্স্ট অবজেক্ট। এইটা এডিট কর, এটা ভুল লিখেছি। এইটা ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ সেকেন্ড অবজেক্ট। তো তাহলে কলিশনের বিফোরে টোটাল কাইনেটিক বল আমাকে, এক্সপ্রেশন মানে ইয়েটা বল যেটা করেছিস আমার। তাহলে কি করে হলো? তাহলে বিষয়টা নিজেরা তাড়াতাড়ি। না কেন বন্ধ করবো? হবে স্কয়ার হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর করুক দাঁড়া। তো করা না যায়। এইখানে ও এমটা কেটে যাচ্ছে, হাফটা কেটে যাচ্ছে, তাই ভাবছি। হাফ আর এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে করে নে এটাই। এই শ্রীদীপ্ত, তোর মা ফোন করেছিল, আমার ফোনটা ধরা হয়নি, কালকে একটু ব্যস্ত ছিলাম বলে। ফর্ম ফিল আপ করছিলাম কালকে, অন্নপূর্ণা ভান্ডার পাড়া। ও বাজে না, ফালতু কোশ্চেন করেছি। কোনটা? আমাদের স্কুল থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছে। কিসের? প্রিভিয়াস ইয়ারের সব সাবজেক্টের কোশ্চেন। ভালো তো, কিছুই কমন আসে না, শুধু শুধুই পাঠে। তাহলে কমন এটা কোনো কথা হলো? দেখে আসি। আচ্ছা, কোনো একটা বস্তুকে যদি একটা প্লেন জায়গা থেকে ছোড়া হয়, সেটা ওই ব্রাশের গতিতে যাবে তো? প্লেন জায়গাতে কিভাবে ছুটছে, উপরে না এরাম করে? খারাপভাবে উপরের দিকে তাহলে খারাপ হবে, উপর দিয়ে এরাম করে এরাম না। সোজা যাবে, সোজা নামবে। হ্যাঁ, উল্লম্ব গতি তো তোরা করেছিস, ভার্টিক্যাল মোশন। একটাও মিলবে না।
হ্যাঁ 40 হ্যাঁ 40 আসবে। অ্যান্সার 40 ঠিক আছে, তাহলে দেখে নে হাফ এম দেখো গ্রাফের কোশ্চেনটা কিভাবে হ্যাঁ ওপরে যখন এটা কিসের, এটা ভেলোসিটির গ্রাফ তো, তাহলে ঠিক আছে এটা অঙ্কটা করার পরে আমাকে বলবে, আমি করে দিচ্ছি। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস আর এটা, তারপরে হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে সেকেন্ড অবজেক্টটা রেস্টে ছিল, তাহলে এটা 0, আর আর এমগুলো সব সাইডেই কেটে যাবে, হাফও কেটে যাবে, তাহলে ইউ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার। তাহলে ইউ ওয়ান হচ্ছে তোর কত 50 স্কোয়ার, তাই তো 50 তো, ইকুয়ালস টু ভি ওয়ান হচ্ছে 30 স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার। জীবনে তোর অনেক লেটার বলে বেশি হয়ে গেছে নাকি, যেটা আছে সেটাই রাখ না। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে ভি টু স্কোয়ার সমান হচ্ছে 2500 মাইনাস 900, তাই তো। তাহলে ভি টু হচ্ছে 1600, তার মানে প্লাস মাইনাস 40, তো আমরা প্লাসটাকে নিলাম। আচ্ছা দেখ, আসো না, ওই যে তারাপীঠ গেছিল, হ্যাঁ এসে গেছে না। হ্যাঁ সবাই একটু করে হাতে নিয়ে নে বাবু, আজকেই হ্যাঁ পুকুর দিদি চাকরি পেয়েছে, পুজো দিতে গেছিল তারাপীঠে, সবাই একটু করে প্রসাদ খা। কিন্তু আমি তো ভাবলাম রোল পাঠাবে হয়তো। এনে, না ওর মা বলেছে বিরিয়ানি খাওয়াবে, এবার কবে খাওয়াবে সেটা জানি না। এই, এ নাও। জল আছে এখানে, এই নিয়ে এলো, ওরা তো আজকেই এসেছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখ, এবার আমি অবজেক্টটাকে ইয়ে করছি। দেখ এবারে তোকে ডিরেকশন চাই, তাহলে ডিরেকশন যদি চাই তাহলে ডিরেকশনেরকে ইনক্লুড করতে গেলে ভেক্টর লাগবে। এবার তুই যদি এনার্জি রিলেশনে দেখিস, তাহলে এনার্জি রিলেশনে সব স্কেলার কোয়ান্টিটি, তো এখান থেকে কোনোভাবে ভেক্টরের কম্পোনেন্ট কি বার করতে পারবি না। এবার ভেক্টরকে ইনক্লুড করতে গেলে তোকে মোমেন্টামকে ইনক্লুড করতে হবে, ভরবেগ। তাহলে আমরা সেইটা দিয়ে কাজ করব। তাহলে দেখ, এই যে সোজা লাইনে ইনিশিয়ালি ওর ডিরেকশনটা ছিল, তারপরে বলেছে যে সংঘাতের পর বস্তু দুটি পরস্পরের সমকোণে গেছে, মানে এইটা ফার্স্ট অবজেক্ট ছিল, এইখানে গেছে, গিয়ে এখানে ধাক্কা মেরেছে। এটা বিফোর কলিশনের পিকচার। আফটার কলিশনের পিকচারটা হচ্ছে যে এইটা আর এইরকমভাবে ধরে নে, মোটামুটি দুটো 90 ডিগ্রিতে গেছে, এটা প্রুফ করতে হবে। তাহলে আমি কি করে নেবো, আমি ডাইরেক্ট প্রুফ আমি লিখবো না, আমি একটা থিটা করে নেবো। থিটা, ঠিক আছে হলো। এবার থিটার ভ্যালু আমি 90 ডিগ্রি প্রুফ করবো। 90 ডিগ্রি তো অন্যভাবে হতে পারে। হ্যাঁ অন্যভাবে হতে পারে, আমি এইভাবে এঁকেছি, অন্যভাবে হলে কম্পোনেন্ট পাল্টাবে, আর কিছু তো না, ঠিক আছে। আর নাহলে তুই আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে যে এরকম করে নিয়ে থিটা 1 আর থিটা 2 দুটোতে ভেঙে নে, যে থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি দেখিয়ে দেবো, একই ব্যাপার। তাহলে এই যে হরাইজন্টাল লাইনটা, আগে ভেলোসিটি ছিল এই দিকে, তার মানে এটা হচ্ছে v1 এর ভেক্টরটা, এই সরি v1 না u1 এর ভেক্টর, এদিকে গেছে হচ্ছে v1, এদিকে গেছে হচ্ছে v2, ক্লিয়ার। আর u2 কিন্তু 0, কারণ
সেকেন্ড অবজেক্ট কিন্তু তার কোনো মোমেন্টাম নেই, তাহলে বিফোর কলিশন দেখ হরাইজন্টাল ডাইরেকশানে আমি করব, দুটো ডাইরেকশন আমাকে করতে লাগবে, কারণ এটা তো ভেক্টর, তাহলে দুটো কম্পোনেন্ট আসবে, একটা হরাইজন্টাল ডাইরেকশন, একটা ভার্টিক্যাল ডাইরেকশন। এবার হরাইজন্টাল ডাইরেকশনে আমি যখন করব, এদিকে কিন্তু আসবে v1 cos থিটা 1 আর এদিকে আসবে কিন্তু v2 cos থিটা 2। তাহলে বিফোর কলিশন তোর হরাইজন্টাল ডাইরেকশনে যেটা হচ্ছে টোটাল মোমেন্টামটা হচ্ছে mu1 প্লাস 0, আর আফটার কলিশন হরাইজন্টাল ডাইরেকশনে পিকচারটা দেখ, সেটা হচ্ছে m v1 cos থিটা 1 প্লাস m v2 cos থিটা 2, হ্যাঁ কি না? কি বোঝা গেল না গেল? হ্যাঁ, এই ডান দিকের পিকচারটা কিন্তু তোর আফটার কলিশন, আর বাদিকের পিকচারটা হচ্ছে বিফোর কলিশন। আফটার কলিশনই তো ওরা 90 ডিগ্রিতে স্প্রেড আউট হয়েছে না, ওটাই তো বলেছে, তার মানে আমি অ্যাঙ্গেল তো ধরে নিয়েছি এরকম, তাহলে এই দুটো ইকুয়াল হবে, কারণ মোমেন্টাম কনজার্ভ করবে। তাহলে অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন তোরা লিখবি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, যেখানে যেখানে বাংলা পাবি লিখে দিবি, ঠিক আছে? হলো? আচ্ছা, এখানে ডবল অ্যারো মেরে দিস, ঠিক আছে? এই লাইনে ডবল অ্যারো মেরে দিস, কারণ দুটো কম্পোনেন্ট এখানে গিয়ে মার্জ আপ হয়েছে। এই লাইনটাতে একটা v1 এর কম্পোনেন্ট, একটা v2 এর কম্পোনেন্ট, তাহলে বুঝতে পারবি না। ঠিক আছে, সুদীপ্ত আছিস? আচ্ছা, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। আর এবার ভার্টিক্যাল ডিরেকশন দেখ, ভার্টিক্যাল ডিরেকশনে v1 যেটা, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে থাকবে, হ্যাঁ কি না? আর হরাইজন্টাল কম্পোনেন্ট এই ভার্টিক্যাল এই v2 এটার এদিকে থাকবে। তাহলে সেই লেখাগুলো কি লিখবি? v1 sin থিটা 1, v2 sin থিটা 2। এটা হলো এই যে যেটা লিখলাম আমি গ্রিন দিয়ে, এটা আফটার কলিশন। আর বিফোর কলিশনে কোনো হরাইজন্টাল ভেলোসিটি আছে? নেই তো, তাহলে লেখ এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। বিফোর কলিশন ভার্টিক্যাল ডিরেকশন, সব মোমেন্টাম জিরো পুরো, কারণ কোনো ভেলোসিটি নেই ভার্টিক্যালি, হ্যাঁ কি না? আর আফটার কলিশন ভার্টিক্যাল ডিরেকশনে কত হবে মোমেন্টাম? দেখ, v1 sin থিটা 1 আর v2 sin থিটা 2 এটা কিন্তু একে অপরের উল্টো দিকে আছে, তো আমি মাইনাস করব। v1 sin থিটা 1 মাইনাস v2 sin থিটা 2,
আমি v1 sin থিটা 1 কে বড় ধরে নিয়েছি। তুই উল্টোটাও করতে পারিস, কোনো ব্যাপার না, কারণ আমাদের কাছে ভ্যালু নেই সেই জন্য। তুই যদি উল্টোটা করিস তাহলে তোর v1 এর জায়গায় আমার v2 আসবে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন ল কি হবে? স্যার মাসটা হ্যাঁ মাস, তোরা তো বললি না মাসটা। তো লিখে কেটে দিলাম। মাথাটা গেছে তো। যে জিনিসের কোনো ইউজ হয় না, না সেই জিনিসটাকে রাখবি না, ফেলে দিবি। এখানে v2 sin থিটা 1 লেখা আছে, v2 sin থিটা 2 হবে ইকুয়ালস টু 0। এবার এখান থেকে এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে তোকে বার করতে হবে থিটা 1 আর থিটা 2। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, এইটাকে বাই করে দে। আগে বাই করবি না, দাঁড়া, আগে বাইটা করবি না, একটা কাজ কর, আগে ইকুয়েশন 2 যেটা সেটাতে ভ্যালুগুলো বসা। এম তো কেটে যাবে, তাহলে v1 sin থিটা 1 ইকুয়ালস টু v2 sin থিটা 2। v1 আর v2 ভ্যালু কত? v1 30 আর v2 হচ্ছে 40। স্যার এক কেটে গেল কেন? এই যে m কমন নিয়ে 0 তো এদিকে। না v1 প্রথম বস্তুটা সংখ্যাদের পর যে বেগটা পেয়েছি সেটা তো 30 হবে। আর তারপরে দ্বিতীয়টা তো বেরই করলাম 40। 30 40 তাই তো? হ্যাঁ তাহলে 30 sin থিটা 1 ইকুয়ালস টু 40। বুঝতে পারলি কেন এমটা কাটলো? হ্যাঁ কি রে, এটা একই এটা এমটা কমন নেই, সেটা নিয়ে এদিকে 0 করে দে। সেটা ঠিক আছে, মানে মাসটা একই অবজেক্ট। হ্যাঁ আইডেন্টিক্যাল তো। করে হচ্ছে এ কি, এই যে এখানে এমটা তুই কাটলি কি লজিকে? তাহলে sin থিটা 1 বাই sin থিটা 2 ইকুয়ালস টু কত হবে? 40/4/3। হ্যাঁ করেছে। ব্যাস, এবার এই দুটো, এইটা ওইখানে এখানে এবার ওই 1 নাম্বার ইকুয়েশনে ভ্যালুটা পুট কর। এবার কি পাবি দেখ, ওখান থেকে এমটা কেটে দে। 1 নাম্বার ইকুয়েশনটা লিখলে হয় হচ্ছে u1 ইকুয়ালস টু v1 cos থিটা 1 প্লাস v2 cos থিটা 2, তাই তো? তাহলে u1টা কত? 50 ইকুয়ালস টু v1 30 cos থিটা 1 প্লাস 40 cos থিটা 2। এই দুটো ইকুয়েশনকে এবার কি করে ক্লাব করবি দেখ। তাই হ্যাঁ, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে থিটা 1 আর থিটা 2 বার করতে হবে। দেখ লজিক্যালি এটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে দুটো ইকুয়েশন দুটো ভেরিয়েবল আছে, তাহলে বেরিয়ে তো যাবে, কিন্তু কীভাবে বেরোবে? স্কোয়ার করে অ্যাড করবি। সেটা কর তাহলে। তাহলে এই ইকুয়েশনটাকে স্কোয়ার কর, ফালতু বাইটাকে স্কোয়ার করে কোনো লাভ নেই, তাই না? তার মানে 9 sin স্কোয়ার থিটা 1 ইকুয়ালস টু 16 sin স্কোয়ার থিটা 2 হলো। এটাকেও স্কোয়ার কর। আচ্ছা একটা জিনিস, এইটাকে তো √1 মাইনাস করে দিয়ে কসে ট্রান্সফার করে দেওয়া যায় তো, তারপর এলিমিনেট করে দেবো, করা যায় না? সুবিধা হবে। ওটা সুবিধা হবে না? লেন্দি হয়ে যাবে, তাহলে ঠিক আছে কর না, নিজের মতো কর না, আমি তো তোদেরকে আজাদি দিয়ে দিয়েছি, আমি এরকম করি, তোরা নিজের মতন করে কর, আমারটা দেখে করবি না। দেখ দুটো উপায় হতে পারে, একটা হচ্ছে এই যে এইখান থেকে সাইন থেকে তুই কসে ট্রান্সফার করে নিলি,
আর এখানে কস আছে, তাহলে তুই দুটো ইকুয়েশন পেয়ে যাবি, কসটাকে এলিমিনেট করে দিবি, মানে হচ্ছে অপনয়ন করে দিবি। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে এইটাকেও স্কোয়ার করলি, করে অ্যাড করলি, তাহলে এখানেও দেখ 30, তার মানে 3, তার মানে যদি স্কোয়ার করিস তাহলে 9 কস স্কোয়ারই আসবে। তাহলে 9 কস স্কোয়ার এখানেও আছে, 9 কস সাইন স্কোয়ার এখানে আছে, 9 কমন নিয়ে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 করে উড়িয়ে দেওয়া যায়। তো দুটো উপায় যে কোনো একটা কর, আমি গুগলে মারবো এটাকে, আমি খাটবো না। এই কৃত্তিকা, কিছু বুঝতে পারছিস? এরা কি শুনতে পাচ্ছে না? ও, আমার হেডফোনে কানেক্ট করা। এই শুনতে পাচ্ছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এর আগে কি ডাকছিলি আমাকে? আমি কিন্তু আমার হেডফোনে কানেক্ট করা ছিল, ওই জন্য ভাবছি যে তোরা সারা দিচ্ছিস না কেন। একটু ফিল পাচ্ছিস না যে অনেকের ক্লাস হচ্ছে? হ্যাঁ ফিজিক্স কমই ইউজ হয়। আবার লোকের থেকে কনফার্মেশন নেয়। কত? তোদের এই কারণে ঝগড়া লাগে, একে অপরের ব্যাপারে নাক গলালেই ঝগড়া লাগে। দেখ, ইন্ডিভিজুয়াল যদি তুই থিটা 1 বার নাও করতে পারিস, তুই সাইন থিটা 1 এর ভ্যালু বার করতে পারিস, সাইন থিটা 2 এর ভ্যালু বার করতে পারিস, cos থিটা 1 এর ভ্যালু বার করতে পারিস, cos থিটা 2 এর ভ্যালু বার করতে পারিস, বাকিটা আমি করে দেব। ওই 50 এর ইকুয়েশনটা থেকে তো আমি জিরো গুলো মাইনাস করতে পারছি না। 50 এর ইকুয়েশন থেকে জিরো গুলো কি করে যাও? জিরো গুলো তো এমনি কেটে যাবে, 10 দিয়ে ভাগ করবি। 10 দিয়ে যাচ্ছে
হ্যাঁ দাঁড়া না, ওকে আমি জল ছুঁড়ে মারবো এবার। কি বেরোচ্ছে না? সাইন থিটা 1 বেরিয়েছে। এই তো cos থিটা, কেন cos স্কয়ার তো কোনোটা থাকবে না। হ্যাঁ স্পষ্ট করে আসছে, হুম স্পষ্ট করে আসছে। হ্যাঁ 25 স্পষ্ট করে আমি চলতে এসছে। মিডিল টার্মের রূপে চলে আসছে। মিডিল টার্মে আসুক না, আমি তো সেই জন্য বলছি সাইন থিটা 1 বারবার হয় বা cos লাস্টে ওটা হচ্ছে না, এখানে দুটো ভেরিয়েবল হবে না, মিডিল টার্মে আসবে cos থিটা 2 1 তো, তাহলে cos থিটা 2 টা থাকবে না কিন্তু দেখ তুই। তাহলে স্যার একদম প্রতি ইকুয়েশন কস্টটাকে একদিকে নিয়ে এসে তারপর দেখ তাহলে সেটা কর। মানে এখানে আপনি একেবারে দুটো সলভ করে চলে থিটা 1 থিটা 2 2 মিলে যাচ্ছে। তা তোরটাই করি দেখি। এই দেখ এদিকে দেখা, আচ্ছা দেখ এটা আমি স্কোয়ার করে রেখে দিয়েছি, ঠিক আছে, যখন আমার দরকার লাগবে আমি বসাবো। এখানে তুই যেটা কর 5 মাইনাস 3 cos থিটা 1 ইকুয়ালস টু 4 cos থিটা 2। আচ্ছা এটা কেন করলাম আমি, কারণ যদি cos থিটা 1 আর cos থিটা 2 এক জায়গায় রেখে দিস না, তাহলে 2 cos থিটা 1 cos থিটা 2 একসাথে চলে আসবে, কারণ a প্লাস বি হোল স্কোয়ার হবে তো। হ্যাঁ ওটা ওটা হ্যাঁ ওর এসছে, ওটা সমস্যাটা বুঝতে পেরেছে। তখন ও বললো তাহলে আমি cos থিটা 1 কে একদিকে নিয়ে চলে যাই, ওই স্কোয়ার 2ab টার্মটা আমি অ্যাভয়েড করতে চাইছি, ঠিক আছে। তাহলে দেখলি তো, মানে স্টেপ করলে তুই নিজেই আবিষ্কার করতে পারবি যে নেক্সট স্টেপটা কি হবে। আমি করলে আমিও ফাঁসতাম, যদি আমি তো এরা মুখস্থ করিনি, দেখতাম যে হ্যাঁ cos থিটা 1 cos থিটা 2 এক জায়গায় এসে আছে, ওটাকে আলাদা করো। তাহলে 25 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3, তার মানে 2 5 10 30 cos থিটা 1 প্লাস 9 cos স্কোয়ার থিটা 1 ইকুয়ালস টু 16 cos স্কোয়ার থিটা 2 হলো। এইবার এই যে 16 cos স্কোয়ার থিটা এইটাকে আমি অ্যাড করে দেবো, এইটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, এইটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশন রেড কালি দিয়ে অরেঞ্জ দিয়ে এইটা আর এইটা অ্যাড করছি আমি, ঠিক আছে। এটা ইকুয়েশন এ, ইকুয়েশন বি, তাহলে এ প্লাস বি, দেখে দেখে টুকবি না। হয়েছে, এই দুটো স্কোয়ার করেছিস, এবার অ্যাড করে দে, বাদিক বাদিক অ্যাড কর, ডান দিক অ্যাড কর। তাহলে ডান দিক অ্যাড করলে দেখ এই যে 9, এই 9 সাইন স্কোয়ার এটা, আর এদিকে 9 cos স্কোয়ার। স্যার থিটা 1 53 ডিগ্রি। হ্যাঁ এটা পেলি কি করে ডাইরেক্ট থিটা 1 মুখস্থ করতে পারে 3/4 53, ওটা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তো সাইন থিটা কোনটা বেরিয়েছে, cos থিটা না সাইন থিটা? cos থিটা 1 cos থিটা 1 কত বেরিয়েছে? 3/4। হ্যাঁ ঠিক আছে, আমি ওখান থেকেই প্রুফ করে দেবো যে এটা 90 ডিগ্রিতে আছে, দেখাচ্ছি। cos থিটা 1 বেরিয়েছে তো, তুই আরেকটা 37 হ্যাঁ কিন্তু আরেকটা 37 হবে, ওটা প্রুফ করতে লাগবে। তুই একটা কাজ কর, এখানে cos থিটা 1 বার করেছিস তো, cos থিটা 2 টা বার করে নে। কি হলো, তুই আবার কোনটা বুঝছিস এখানে? এদিকে বোঝার দরকার নেই, তুই এটা করেছিস, হ্যাঁ এরপরে ব্যাস। এবার দাঁড়া, এইটা অ্যাড করলে হবে, আর এইটাকে, এই যে লালটাকে আর এইখানে লালটাকে অ্যাড করব, তাহলে 1 হয়ে যাবে। তাহলে শুধু কোএফিসিয়েন্টগুলো পড়ে থাকবে, তাই তো, আর বাকিটা পুরো অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 25 মাইনাস 30 cos থিটা 1
প্লাস 9 ইকুয়ালস টু 16। বুঝতে পারলি না হয়ে গেছে। কত বেরিয়েছে? sin theta 2 হচ্ছে 3/5 সাইন থিটা 2 সাইন দিয়ে বার করলি? আসলে sin 30 Sin- ডিগ্রি টু 3/5 মানে ক্রস তুই না ওরকম ওই পয়েন্টে না, তুই অন্য অঙ্ক যদি দেয় তাহলে তো সেখানে ফেসে যাবি না। সেটা দেখো। হ্যাঁ, এবার সেটা না, আমি এখান থেকে কি করে স্টেপটা করতে হবে, তুই cos থিটা 1 বার করেছিস তো, তুই আরেকটা কাজ কর। আরেকটা আচ্ছা, আর কত বার করেছিস এখন? যেটা বার করলি কি বার করলি? sin theta 2 হচ্ছে 3/5 সাইন থিটা 2 হচ্ছে 3/5। এবার এরকম একটা ছোট রাইট অ্যাঙ্গেল টেনে নে। cos থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তাহলে এইটা থিটা 1, তাহলে বেস হচ্ছে 3k, হাইপোটেনিউস হচ্ছে 5k, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার করলে কত হয়? 4k, তাই তো? 3 4 5, হ্যাঁ। তাহলে tan থিটা 1টা বার কর। না অবশ্য অ্যাঙ্গেল গুলো ঠিক আর কি ওই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে না, ব্যাপারটা আচ্ছা বল। তুমি ট্রায়াঙ্গেল করে দেখ হ্যাঁ, দেওয়া থাকবে না অ্যাঙ্গেলটা। এটা এই অঙ্কের ক্ষেত্রে মানে এই অঙ্কটার ক্ষেত্রে তোর লাকিলি তুই এটা পেয়ে গেছিস বলে তোর হয়ে গেল। আমি দাঁড়া আসছি, আগে এটা করে নিই। দাঁড়া, এক মিনিট। তাহলে এখান থেকে cos থিটা 1টা বেরিয়েছে 3/5। আচ্ছা দেখ, cos থিটা 1 3/5 যদি বেরোয় আমাকে, আচ্ছা cos থিটা 1 বেরিয়েছে, এবার cos থিটা 1টা যদি তুই এই ইকুয়েশনে বসাস তাহলে cos থিটা 2টা পাবি, বা এই ইকুয়েশনে বসালে, এই ইকুয়েশনে বসিয়ে cos থিটা 2টা বার কর। হ্যাঁ, এই ইকুয়েশনটাতে। আর সাইন থিটা 1টা বার করবি, সাইন থিটা 2টা বার করবি। তারপরে আমি একটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কোনটা বলতো? এই দেখ, সাইন অফ থিটা 1 প্লাস থিটা 2। এইটা যতক্ষণ না করবি এখানে কি হবে? সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 2 cos থিটা 1, এইটা করে দেখবি 1 আসবে, তাহলে আমি বলতে পারবো যে থিটা 1 প্লাস থিটা 2 হেন্স 90 ডিগ্রি। মানে এটা করতে হবে নাহলে পারবি কি করে তুই এখন ইমিডিয়েট। এটা এমনি ভেঙে আছে হ্যাঁ, তুই কোনটা cos থিটা 2? আচ্ছা, আমি জানি না, তোরা বলছিস কিন্তু এগুলো। আচ্ছা, এবার সাইন থিটা 1টা বার করে নে। সাইন থিটা 1টা আমি এখান থেকে দেখতে পাচ্ছি 4/5 হবে, আর এখান থেকে দেখতে পাচ্ছি 3/5 হবে। উল্টো হবে তো? এবার এখানে বসিয়ে দে। এখানে বসিয়ে দে সাইন থিটা 1 প্লাস থিটা 2 এর জায়গায় বসিয়ে টোটালটা কত পাচ্ছিস বল আমাকে। সাইন থিটা 1, এটা একটা ফর্মুলা ম্যাথামেটিক্স, সাইন থিটা 1 হচ্ছে 4/5 ইন্টু cos থিটা 2 4/5 প্লাস সাইন থিটা 2 হচ্ছে 3/5 ইন্টু 3/5। তাহলে কত হলো এটা? 16 প্লাস 9 25/25 1 হলো তো? তাহলে কি হবে? সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইজ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি। তাহলে হেন্স থিটা 1 প্লাস থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি। বুঝলা? এবার গুগল কি করে সলভ করেছে দেখ। গুগল করেছে ওর নিয়মে, কারণ গুগলের কাছে ক্যালকুলেটর আছে। তা গুগল কি করেছে, মানে জিমিনাই কি করেছে, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে আর বার করেনি। ওখান থেকে সাইন cos থিটা 1 বার করেছে, ওখান থেকে থিটা 1 বার করেছে 53 ডিগ্রি, আর তারপরে যেটা করেছে সাইন থিটা 2 বার করেছে, যেখান থেকে 3/5 মানে 36 ডিগ্রি অ্যাড করে 90 ডিগ্রি দেখিয়ে দিয়েছে। এবার ওই জিনিসটা তো আমরা করতে পারবো না, ব্যাপারটা বল, আমাদেরকে তো মেথডিক্যালি আসতে হবে। কারণ তুই তো
এই ভ্যালু থেকে কোনোদিনই ভ্যালুটা থিটাটা বার করতে পারবি না। লাকিলি তোর কাছে ওটা মনে আছে তাই, ঠিক আছে, মানে কোনো একটা অঙ্ক করতে গিয়ে তুই মনে রেখে দিয়েছিলিস বলে পেয়ে গেলি ব্যাপার। কিন্তু জেনারেল কেসে যদি অন্য নাম্বার থাকে তখন তার ওয়ে আউটটা কি, তখন হচ্ছে এইটা ওয়ে আউট, ঠিক আছে। এবার এটা করতে তুই একটা জিনিস দেখ, ফিজিক্স কিন্তু শেষ হয়ে গেছে আমার এই মোমেন্টাম কনজারভেশনে, তারপরে কিন্তু তোকে বার করতে হয়েছে ম্যাথ দিয়ে যে থিটা, কিন্তু টার্গেটটা তোকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে θ1 + θ2 90 প্রুফ করে ছাড়তে হবে, ঠিক আছে। এইটা কিন্তু তোকে মাথায় রেখে এগোতে হবে। ওই জন্য লাস্টে ফর্মুলাটা লাস্ট ওই ফর্মুলাটা মানে আনতে হলো আমাকে, নাহলে তো অঙ্ক আমার হয়েই গেছিল। sin a + b এর ফর্মুলা হলো তাহলে। হ্যাঁ, এগুলোতেই দেবে তোদের এমসিকিউ, তুই দেখ না। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দে, তোদের যেটা কোশ্চেনটা দেখালি এই কোশ্চেনটা বইতে করে দেওয়া আছে, দেখ। আচ্ছা এটা বল দেখি যে ওই ডায়াগ্রামের সংখ্যাটা হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে when a ball is thrown vertically upward, তোরা এত মাথা মোটা হয়ে গেছিস, তাহলে এর ক্ষেত্রে গ্রাফটা কি হবে? দেখ এখানে বলেছে যে স্পিড ভার্সেস ভেলোসিটি আর টাইম। বল তাহলে এর গ্রাফটা কি রকম ক্যারেক্টারিস্টিক্স এর হবে? বলটা যদি উপর দিকে সোজা চলে হ্যাঁ। তাহলে তো অক্ষ বরাবরই যায়। ভেলোসিটির ভ্যালু আমার চাই, আমার গ্রাফ প্লট করতে গেলে কিছু পয়েন্টস চাই, এরকম পয়েন্টসগুলো কিরকম হতে পারে। স্যার নিচে নিচে হবে, যদি আবার যদি দেখ ভেলোসিটি যদি 30 দিয়ে তুই স্টার্ট করিস, ভেলোসিটি যত উপরে যাবে তত ভ্যালু কমতে থাকবে, তাহলে লাস্টে 0 হয়ে যাবে, তার মানে একদম এইখানে পড়ে যাবে। শুরু হয়েছিল এইখান থেকে, আবার শেষ হবে হচ্ছে হাই ভেলোসিটি দিয়ে। যখন নিচে নামবে মালটা এখানে যখন থাকবে তখন কিন্তু ভেলোসিটি বেশি থাকবে, তার মানে হাই ভেলোসিটিতে থাকবে। এবার কথা হচ্ছে আমি এই নেচারটা এরকম লিনিয়ার করব না স্ট্রেট করব, এটা হচ্ছে আমার কোশ্চেন। স্ট্রেট হতে হবে, কারণ তো জি মাইনাস জি তো আছে। আচ্ছা দেখ যদি স্ট্রেট, এই যে আমি বলছি যে ও না না স্ট্রেট হবে না, স্ট্রেট হবে না দাঁড়া আমাকে বলতে দে, এই যে আমি স্ট্রেট করছি বা কার্ভ করছি, দুটোতে ডিফারেন্স কিসে আছে? স্ট্রেট মানে ইউনিফর্ম ভেলোসিটি। না 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 না, ইউনিফর্ম ভেলোসিটি হয় হচ্ছে স্ট্রেট লাইন যার ভ্যালু চেঞ্জ হয় না, প্রত্যেকটা লাইনে ভ্যালুগুলো সেম থাকে, এটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলে। দেখ আমি আবার বলছি, তুই কিন্তু ধার দিয়ে ঘেসে বেরিয়ে চলে গেলি। এই দুটো লাইনের ডিফারেন্স কি আছে আগে বল। ডিফারেন্স হচ্ছে থিটাগুলো দুটো লাইনে আলাদা আলাদা পাবে। স্লোপ অরেঞ্জ কালারের লাইনে থিটার ভ্যালু কনস্ট্যান্ট, ধরে নে এটা 135 ডিগ্রি। এবার বল ভিটি গ্রাফে এই ডিগ্রিটা বা স্লোপটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে জি। তুই ছুঁয়ে পয়েন্টটা মিস করে গেছিস। জি কিন্তু থ্রু আউট দ্য পাথ আমার কনস্ট্যান্ট। এবার ভ্যালু কিসে থাকে? যখন উপরে উঠছে জি এর ভ্যালু নেগেটিভে থাকে, আর যখন নিচের দিকে নামছে জি এর ভ্যালু প্লাসে থাকে। তাহলে এখন কথা হচ্ছে যদি নেগেটিভে থাকে জি এর ভ্যালু, তাহলে স্লোপটা কত ডিগ্রিতে থাকবে? আচ্ছা স্লোপ মানে কি? ট্যান থিটা। ওটা 180 মানে 135। না না না, দেখ স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। এইগুলো কিচ্ছু মানে সব ভুলে গেছিস, বল কি করে এগোবে বলতো ক্লাসগুলো আমার? চর্চা যদি না থাকে একটা জিনিসের, মানুষের চর্চাও না থাকলো, তাতে এইটা তো মনে থাকবে যে ভিটি গ্রাফে ট্যান থিটা স্লোপকে রিপ্রেজেন্ট করে, নতিকে রিপ্রেজেন্ট, নতি হচ্ছে ত্বরণকে রিপ্রেজেন্ট করে। বইটা পড় ভালো করে, আমি বারবার বলছি কিন্তু।
তাহলে ট্যান থিটা যদি স্লোপকে রিপ্রেজেন্ট করে, স্লোপটা মানে ট্যান থিটার যে ভ্যালুটা, মানে ধরে নে এক্স হচ্ছে তার ভ্যালু, এক্স ইকুয়ালস ট্যান থিটা, সেটা যদি নেগেটিভ 9.8 থাকে, তার মানে থিটার ভ্যালুটা কত আছে? নেগেটিভ। ট্যানের অ্যান্সারটা নেগেটিভে বেরোচ্ছে। তাহলে ট্যানের কোন জায়গার আনসার নেগেটিভে বেরোয়? অল সাইন ট্যান কস। অলে হবে না, অলে ট্যান পজিটিভ হবে। এখানে অল সাইন ট্যান, এখানে হবে না, এখানে ট্যান নিজে পজিটিভ থাকে। তাহলে স্লোপটা এইখানে, মানে এই পয়েন্টসটা এইখানে আছে। তার মানে মোর দ্যান 90 যদি হয়, তাহলে সেক্ষেত্রে ট্যানের ভ্যালুটা নেগেটিভে বেরোবে। ফোর্থ কোয়াড্রেন্টে তো আমি যাবো কেন? ফোর্থ কোয়াড্রেন্টে যাবো কেন? আমার এখানেই যদি আমি ফার্স্টে পেয়ে যাই নেগেটিভ ভ্যালু। ফোর্থ কোয়াড্রেন্টে তো এটা যাবেও না, এক্স অ্যাক্সিসে মানে নিচের দিকে গ্রাফ কি করে আসবে বল? তাহলে ট্যান থিটার ভ্যালুটা গ্রেটার দ্যান 90 আছে। তাহলে দুটো কিন্তু প্রুফ করছে যে স্লোপ নেগেটিভ হচ্ছে। এবার সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে? যদি তুই এইখানে পয়েন্টটা নিস, তাহলে দেখ ট্যানজেন্ট ড্র করলে ট্যান থিটার একটা ভ্যালু পেলি। আবার যখন এইখানে পয়েন্টটা নিচ্ছিস, তখন যদি স্লোপ তুই টানিস, থিটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্যান থিটা যদি চেঞ্জ হয়, তাহলে স্লোপ চেঞ্জ হবে। স্লোপ যদি চেঞ্জ হয়, অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে, যেটা পসিবল হচ্ছে না। তাহলে 2 নাম্বার গ্রাফ ইজ নট পসিবল। তাহলে এইটা যখন হলো, এই যে স্ট্রেট লাইনটা আমি টানলাম, এটা হচ্ছে ফার্স্ট হাফে, মানে যেখানে অবজেক্টটা উপরে উঠছে, থিটার ভ্যালু মোর দ্যান 135, তার মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন আছে। এইবার নিচের দিকে নামছে, সিনারি সেম, থিটার ভ্যালু হয়ে যাবে 90 থেকে কম। দেখ শুট করছে, থিটার ভ্যালু 90 থেকে কম। তাহলে গ্রাফটা এটা হবে। দেখ আমি বারবার বলছি, চ্যাপ্টার হয়ে যাচ্ছে মানে ওগুলো যে জীবন থেকে চলে যাচ্ছে এরকম নয়, ঠিক আছে? এই যে 2 নাম্বার একটা হবে, চ্যাপ্টার চলে যাচ্ছে মানে জীবন থেকে ওটা নয়। তোকে কিন্তু প্রচুর জিনিস মনে রাখতে হবে, ছোট ছোট পয়েন্ট, নাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবি না। আর এটা তো তুই 2 বছর 3 বছর ধরে পড়ছিস, যে ভিটি গ্রাফের থিটা তুই ধার দিয়ে ঘেসে বেরিয়ে চলে গেলি। তুই বললি যে এই যে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট থাকে, মানে অ্যাক্সিলারেশন দিয়ে তুই বললি যে এইটার মানে হচ্ছে ইউনিফর্ম। না, ইউনিফর্ম মানে হচ্ছে কি, ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তার মানে পয়েন্টসগুলো আমার এখানেই থাকবে না, একই ভেলোসিটিতে থাকবে। কি কি বিবি করছে প্রথম প্রথম বুঝতে পারতাম না, তাহলে ওই কোয়েশ্চেন দেখছি। এইগুলো দেখ একটা একটা করে, এই জিনিসটা কিন্তু বইতে আছে, আমি দেখাবো কোথায় বইতে আছে। হ্যাঁ, গ্রাফ আছে, ডিফারেন্সিয়েশন লাগবে, এমনি পেয়ে যাবে। হ্যালো, হ্যাঁ আমি তো পড়াচ্ছি তো এখন। মা এসে এই বাবা, তোমার কি মনে হয় শ্রীরামপুর জলের তলায় নাই? না না না, আমি তো সকালে স্কুলেও গেছিলাম, আমার তো নৌকা আছে একটা। না 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 ওটা কি করো, ওরা ওখানে থাকবে না, সবাই সবাই আসবে না, মানে বাপ আসবে কেন, কি করবে পাঠাবে? তুমি ওকে বার করবে, রেনকোট আছে, রেনকোট পরিয়ে বার করবে, সব আছে, তুমি বেরো না, নাহলে ওকে সাইকেল দাও। তোমাদের আগে বলছিল না রেইনি ডে স্কুল, ও সেইটা ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও, কামাই করো না, পরে শরীর খারাপ হলে কামাই হবে, সেখানে কি দরকার আছে?
ওই তো পাশ থেকে বলছো তো আমি যেতে পারবো, মা যেতে দিচ্ছে না। না না সব হবে। কোথায় গেল ওই উল্লম্ব গতিটা? কোথায়? একমাত্রিক গতিতেই তো ছিল। এখানে একটা সেকশন ছিল না, হর্স কোশ্চেন অ্যান্সার, ওটা কোথায়? সবগুলোতেই এরকম আছে। এই তো, বুঝলেন? 58 নম্বর কোশ্চেন। দেখ এবার হেডিং কর। ইয়েটা করবো আজকে, দেখ রোটেশনাল মোশন। হ্যাঁ, দৃঢ় বস্তুর ঘূর্ণন। আরে বর্ষার সময় আমার ইয়ে চলে, গ্র্যাভিটেশন চলে। আমি তো এই বছর একটু লেটে চলছি। এরা তো শুরু করেছে লেট থেকে না, কাশ্মীর ঘুরে এসছে, এই করেছে ওই করেছে, মানালি। রোটেশনাল মোশন। হ্যাঁ কি বলছিস? মানালি কে হলো? না না, ও কি বললি? হ্যাঁ, আর এটা সিজন থাকে, মানে আমার পড়াতে পড়াতে এমন হয়ে গেছে এই বর্ষার সময় ক্লাস 11-এর গ্র্যাভিটেশন চলে, মানে মেকানিক শেষের দিকে, মানে শেষ চ্যাপ্টার ওটা। আর 12-এ ম্যাগনেটিজম চলে, তো 12-এ ম্যাগনেটিজমই চলছে। আচ্ছা, রোটেশনাল মোশন মানে হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। এই দেখ 12-এ ম্যাগনেটিজম চলছে, এটা গতকালের ক্লাস। এত exam? হ্যাঁ, তো থাকবেই তো। 3টে বই আছে দেখ, ছায়া আছে, এসএল অরোরা আছে, আইএসসির একটা বই আছে। ঠিক আছে, লিখে দিয়েছি, এটা থার্সডে, এটা সানডে, মানে কালকে, মানে এই সামনের দিন। 1-10টা অঙ্ক আছে, আমি বুঝেই দিই। আর বাকি 3টে হচ্ছে বৃহস্পতিবারের জন্য, মানে ওদের বৃহস্পতিবার পড়া থাকে। ঠিক আছে, এগুলো তোরা ক্লাস 10-এ কিছুটা পড়েছিলি, সেই যে সলিনয়েড শুরু করেছি। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। ঠিক আছে, এইগুলো ইন্টিগ্রেশন দেখছিস তো, এখানে ইন্টিগ্রেশন আছে, এই যে ইন্টিগ্রেশন একটা মারা আছে, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া আমি একটা লাইনও পড়াতে পারবো না। এই এক্সপ্রেশনগুলো, এটা ইন্টিগ্রেশন, ভর্তি ইন্টিগ্রেশন, ওই অ্যাম্পিয়ারের সূত্র অ্যাম্পিয়ার, হ্যাঁ ওগুলো আছে, ওগুলো আছে। হ্যাঁ, ওটা হচ্ছে মানে ক্লোজড ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের পরের লাইন। মানে ইন্টিগ্রেশন তোরা যেটা করবি সেটা হচ্ছে মানে ইন্টিগ্রেট করা মানে কি, যোগ করা। ডিফারেন্সিয়েশন উল্টো, ডিফারেন্সিয়েশন মানে ছোটো ছোটো ভাগে ভাগ করা। এবার ইন্টিগ্রেশন ফিজিক্সে কি হয়, ফিজিক্সে সার্টেন রেঞ্জ পর্যন্ত আমরা যোগ করি, ম্যাথামেটিক্সের মতো আনলিমিটেড আমাকে যোগ করতে দিচ্ছে ওরকম হয়। ঠিক আছে, তো সেই জন্য আমি বারবার বলছি যে অঙ্ক কিন্তু ভালো রাখতে হবে। হ্যাঁ 12-এ আছে। এটা কিসের গ্রাফ? ওই এইটা হেলমোজ কয়েল, মানে যেটা এমআরআই মেশিনের মধ্যে থাকে। এমআরআই যে মেশিন স্ক্যানারে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, এই দেখ এইখানে যে কতগুলো ফর্মুলা দেয়, ছোট ছোট সব ফর্মুলা, এই যে হেলমোজ কয়েল। কতগুলো ফর্মুলা? ঠিক আছে, এই যে ডায়াগ্রাম। ঠিক আছে, এই দেখ প্রত্যেকটা লাইনে আমার মানে জটিলতা একদম। এই দেখ এই ডায়াগ্রামটা, এই ভিডিওটা কি রেকর্ড করেছিলেন না নরমাল প্লেলিস্ট ছাড়া? কোনটা? এটা কি এমনি আপনার চ্যানেলে দিয়েছিলেন? হ্যাঁ ওটাই থেকে ভাবছি যে এটা কি
ওটা কালকে দিয়েছি, কালকে হয়েছে ওটা। এইটা দেখ, এই ছবিটা দেখ, ঠিক আছে? এই দেখ ইন্টিগ্রেশন, দেখেছিস? বড় বড় ইন্টিগ্রেশন এগুলো, ঠিক আছে? এগুলো তুই দেখ, খালি তুই এখানে এতক্ষণ যেটা দেখলি শুধু ম্যাথামেটিক্স, শুধু ম্যাথামেটিক্স, ঠিক আছে? ক্যাপাসিটার, ঠিক আছে? ক্যাপাসিটার এটা রেজিস্ট্যান্সের মতন একটা জিনিস হয়, ঠিক আছে? এটা স্লাইড নাম্বার হচ্ছে 105, মানে 119টা স্লাইড আছে টোটাল। এখনো পর্যন্ত কতটা ক্লাস হয়েছে আর তোদেরও হয়ে গেছে, তোদেরও অনেক হয়ে গেছে, তোরা তো দেখিস নি। তোদের স্লাইড নাম্বার কততে আছে দেখবি? এটা চলবে এখন, ওটা মোটামুটি 1000 ছুঁয়ে, 1000টা পেজ হবে এটা টোটাল। তোদেরটা বলছি দাঁড়া। তোদেরটা হচ্ছে 88। 12 আগে শুরু হয়েছে না, 12 মার্চে শুরু হয়েছে পরীক্ষা দিয়ে। তোরা তো পড়িসনি, তোরা তো আমি ই করে বলবো না, ও তো তোদের তো ছেড়েই দে, তো ফালতু একদম। আচ্ছা, বাংলায় হচ্ছে দৃঢ় স্যার আইএসসি শেষ হয়ে এপ্রিল, বস্তুর ঘূর্ণন। হ্যাঁ আইএসসি শেষ হয়ে এপ্রিল। হ্যাঁ, কালকে আমি ওদের স্লাইডের আলাদা লেভেলের পরীক্ষা হয়, 1 মাস ধরে একটা পরীক্ষা, দারুণ পরীক্ষা হওয়ার কথা। না, ওটা খুব বাজে, ওটা ফেব্রুয়ারিটা 1.5 মাস, মানে ধৈর্য হারিয়ে যায় তো। ফেব্রুয়ারিতে শুরু হয়ে প্রচুর এপ্রিল সময় পাওয়া যায় পড়ার জন্য, মানে সারা বছর না পড়লেও পরীক্ষার আগের দিন ঠিক হয়ে যাবে। না 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 না, ওটা খুব ভুল ধারণা। প্রচুর syllabus। হুম। এটা পরীক্ষার সময় মনে করতে হবে না, তারপরে এই যে স্লাইডটা দেখলি, এই স্লাইডের পিডিএফটা হচ্ছে এরকম তৈরি হয়, মানে খুব সুন্দর জেনারেট করে দেয়। এই জায়গাটা ডায়াগ্রাম এইগুলো এরকম হবে, আমি বলেছিলাম। এই দেখ ইন্টিগ্রেশন, মানে প্রত্যেকটা টার্মও এক্সপ্লেন করে দিয়েছে, ঠিক আছে? এটা তোদের পিডিএফ গুলো হবে, তোদের কথা আমি কয়েকটা করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা পুরো এআই জেনারেটেড। আমি এই ক্লাসটাই লিঙ্কটা আমি দেব, ও আমার কথাগুলো শুনবে, শুনে এই লেখাগুলোকে নিয়ে পিডিএফটা বানাবে। এত কিছু করতে হবে, ঠিক আছে? সেই জন্য তোদেরকে বলছিল, তোরা এটা এবার দেখ, এটাতে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে তোদের কাছে এটা ভালোভাবে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এআই কিন্তু এখানে, মানে জিমিনাই কিন্তু মারাত্মকভাবে ট্রেন্ড হয়ে যাচ্ছে, কারণ আমার অডিওগুলো শুনে শুনেও শিখছে তো। ও তো জানে এগুলো। না 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 না, না, না। ও শুনছে, শুনে আমি কি চাইছি সেটাও দিচ্ছে, ডিফারেন্সটা বোঝ। জানে তো, গুগল নিজেই তো অনেক কিছু, সার্ভার ইঞ্জিনের কত কিছু ডেটা আছে, কিন্তু আমি যেটা চাইছি ও আমার মতন হয়ে কাজ করছে। সেই জন্য এখন দেখবি দুটো শব্দ খুব প্রচলিত হয়েছে, একটা জেনারেটিভ এআই, মানে দেখবি যেখানে ক্লাস হয়, ক্র্যাশ কোর্সগুলো জেন এআই বলে, জেনারেটিভ এআই যেগুলো আমরা ইউজ করি, চ্যাট জিপিটি, জিমিনাই, ক্লড, পারপ্লেক্সিটি, এগুলো হচ্ছে জেনারেটিভ এআই, মানে তুই যেটা ইনস্ট্রাকশন দিবি সেটা দিয়ে ও জেনারেট করবে। আরেকটা হয় হচ্ছে মডেল জেআই, এই মডেল এআই। মডেল এআইটা হচ্ছে তুই একটা এআই এজেন্ট বানাচ্ছিস, যেটা হচ্ছে ক্লডের মাইথস ভার্সন যেটা আছে, ওটা ইউএস এখন গোটা ওয়ার্ল্ডে ব্যান করে দিয়েছে, ইউএস একমাত্র নিজেই ইউজ করে। তো ওটাতে ডিফেন্সের কাজের জন্য ওটা বানিয়েছে, ঠিক আছে? তো ওটা কম্পিউটার সায়েন্সের, তুই তোর নিজের একটা এআই এজেন্ট বানাচ্ছিস, সোজা কথা। যেমন একটা লাইক চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কি, মানে একটা তো এআই এজেন্ট, তুই তোর কাজের জন্য এআই এজেন্ট বানাচ্ছিস, ঠিক আছে? কোডিং করে এরকম বানাচ্ছিস, কাস্টমাইজ, মানে তোর কথার মতন চলবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা দেখ রোটেশন, আচ্ছা দেখ 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 শোন, তোদেরকে আমি একটা চার্ট লিখতে বলেছিলাম, একটা লিনিয়ারের সাথে রোটেশনালের, মনে পড়ে? সেই চার্টটা খোল, রোটেশনাল বা সার্কুলার। সেখানে দেখ, সেখানে যে যে টার্মগুলো লেখা আছে, অ্যাক্সিলারেশন, আচ্ছা আমি শর্টে বলে দিচ্ছি, যেগুলো লেখা আছে শর্টে বলে দিচ্ছি। লিনিয়ারে ডিসপ্লেসমেন্ট এস দেওয়া আছে, এখানে থিটা দেওয়া আছে, ভেলোসিটি ভি দেওয়া আছে, এখানে ওমেগা দেওয়া আছে।
এখানে এ দেওয়া আছে, এখানে আলফা দেওয়া আছে, আর কিছু আছে? আর কিছু আর নেই, তাই তো? আচ্ছা, মাস, ফোর্স, ওয়ার্ক, মোমেন্টাম, এগুলো কিন্তু সব আমরা জানি অলরেডি, তাই তো? এর কিন্তু করেসপন্ডিং কোয়ান্টিটিগুলো আমরা জানি না। জানিস কি? এবার হ্যাঁ হ্যাঁ, না ব্যাপারে তো জানিস না, কোথা থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এলো ফট করে। এবার তুই ভালো করে দেখ, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে নিয়ে যেটা তোরা পড়েছিস সেটা হচ্ছে একমাত্রিক গতি বা 1D মোশন, চ্যাপ্টারটা পড়েছিলিস, হ্যাঁ কি না? এই তিনটেকে নিয়ে একটা চ্যাপ্টার পড়েছিলিস, সেটা হচ্ছে সার্কুলার মোশন, হ্যাঁ কি না? এইখানে যে চ্যাপ্টারটা পড়েছিলি সেটা হচ্ছে নিউটনস ল, তাই তো, হ্যাঁ কি না? এইটা কিন্তু এখনো আমাদের পেন্ডিং আছে। এইটা রিপ্রেজেন্ট করবে এই চ্যাপ্টারটা। তার মানে এই চ্যাপ্টারটা আমরা যত পড়ব এর ফাঁকা জিনিসগুলো ফিল আপ হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেখান থেকে আবার শুরু করেছিলাম সেখানে ফেরত যাব। যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স কি ছিল? G ইকুয়ালস টু F ক্রস D, মনে আছে নিশ্চয়ই, দুদিন আগেই হয়েছে। আচ্ছা, সেন্টার অফ মাসের কি? সেন্টার অফ মাসের কনসেপ্ট কি ছিল? যে যদি সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই হয়, ফোর্স অ্যাপ্লাইড দেন নো রোটেশন, হ্যাঁ কি না? এবার তাহলে একটু পিকচারে আসা যাক। যদি সেন্টার অফ মাসে যদি ফোর্স অ্যাপ্লাই না হয়, অন্য কোথাও হয়, তাহলে কিন্তু রোটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিসপ্লেসমেন্ট দুটোই হবে। আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা কি কখনো পিওর রোটেশন পাবো না? এবার যদি মাসের ফাইবার থাকে, হ্যাঁ, তো মানে সেন্টার অফ মাসটাকে যদি স্কিম করে দেওয়া হয়, মানে সেন্টার অফ মাসকে তুই যদি আটকে দিস, হ্যাঁ, তুই ভালো করে দেখ, সেন্টার অফ মাসকে যদি আটকে দিস, তুই তো অলরেডি একটা এক্সটার্নাল ফোর্সের হেল্প নিচ্ছিস, তো ধরে আছে কেউ একজন, তা সে তো ফোর্স অ্যাপ্লাই করে আছে না। বাইরে থেকে force apply না করে। আচ্ছা এক্সটার্নাল ভালো করে বোঝ, তুই ধর সেন্টার অফ মাসে একটা পেরেক লাগিয়ে রেখে দিয়েছিস, ভালো কথা, দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলি, করে বললি যে দেখুন স্যার এখানে একদম পিওর রোটেশন হচ্ছে। তাহলে আমি বলবো তুই যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করছিস তখন এর মধ্যে তো ফোর্সটা যাচ্ছে, এখানে ফোর্স আসছে কি আসছে না? আসছে। ওটাকে বাধা কে দিয়ে আছে? পেরেকটা, রেজিস্টিভ ফোর্স। তাহলে তো তুই তো রেজিস্টিভ ফোর্সের হেল্প নিয়ে নিবি, তাহলে এখানে দুটো ফোর্স চলে এলো সিস্টেমে। সেটা আমি বলবো না, সেটা আমি করতে দিলে চলবে না। কি বললাম বুঝলি? বাইরে থেকে যদি ফোর্স আমি অ্যাপ্লাই করি একটা অবজেক্টের ওপরে, তাহলে কিন্তু অবজেক্টটা যদি সেন্টার অফ মাসে যদি আমি না করি, তাহলে এমনি ঘুরে যাবে, তার সাথে সরেও যাবে। এবার কি হলো, লোকজন আরেকটু চিন্তা করলো, চিন্তা করে একটা কন্ডিশনে ফোর্সটাকে অ্যাপ্লাই করলো। কন্ডিশনটা হচ্ছে যে দুটো সেম অ্যামাউন্টে ফোর্স নিয়ে সেম অ্যামাউন্টে, মানে এখানেও যদি এফ থাকে এখানেও এফ থাকবে, আর একই লাইনে নয়, এই দুটো কন্ডিশনে ফোর্সটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে? হবে ঠিক আছে, তাহলে ভালো করে দেখ, এই যে অবজেক্ট, লোক কি বললো, আমি কোথাও আটকাইনি এটা,
আমি দুটো সেম অ্যামাউন্টের ফোর্স, মানে এদিকে 10 নিউটন দিচ্ছি এদিকেও 10 নিউটন দিচ্ছি, আর একই লাইনে নয়, মানে আমি এইটাতে যে লাইনটা চুজ করেছি এইটা বাদে তুই পৃথিবীর যে কোনো জায়গায়, ঠিক আছে। যদি আমি ফোর্সটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি দেখছি যে অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট, নেট ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। অবজেক্টটা এদিক থেকে এদিকে আসছে কিন্তু ও একটা জায়গাতে থেকে ঘুরছে। হচ্ছে তো? এই কন্ডিশন দুটো লেখ। তাহলে হেডিং কর কন্ডিশন ফর পিওর রোটেশন। এই যে এখন এটা পড়ছিস এটা কিন্তু ঠিক আবার সামনের বছর এই টাইমেই কিন্তু আবার ম্যাগনেটিজমে এই টপিকটা লাগবে, তখন কিন্তু 11-এর খাতা আমি খোলাবো, আর আমি খুব নিশ্চিত তোরা মনে রাখতে পারবি, ঠিক আছে। সেখানে আমি তোদের সামনে দুটো এরকম ইকুয়াল ফোর্স জেনারেট করে দেবো, করে দিয়ে বলবো দুটো ডিফাইন লাইনে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি হবে, ঠিক আছে। তখন এই কথাটা বলতে হবে যে পিওর রোটেশন, ডিসপ্লেসমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে কন্ডিশন ফর পিওর রোটেশন এখানে লেখ যে টু সেম ফোর্স, টু সেম অ্যামাউন্ট অফ ফোর্স, এগুলো সব বইতে কিন্তু লেখা আছে, বাংলাতেই লেখা আছে। টু, তোরা বাংলাতেও লিখতে পারিস ইংরেজিতেও লিখতে পারিস। টু সেম অ্যামাউন্ট অফ ফোর্স are applied from opposite direction in, আমি তো একটাতেই লিখে দিলাম, in different line of action, আর নাম্বার 2-তে দিয়ে দে net force acting on object zero। এখানে তো নিউটনের দেখ ফার্স্ট লটা অ্যাপ্লাইড হয়ে গেল। নিউটনের ফার্স্ট ল কি বলেছিল, কি বলেছিল ফার্স্ট ল? হ্যাঁ, তার মানে এই অবজেক্টটা কি ছিল আগে থেকে, স্থির ছিল। যদি তুই এরকম কন্ডিশনে ফোর্সটা অ্যাপ্লাই করিস তাহলে অবজেক্টটা স্থির থাকবে তো, সরে যাবে না তো। নিউটনের ফার্স্ট লটা কি বলে যে ইফ এনি অন এনি সিস্টেম নেট ফোর্স ইজ 0, তাহলে অবজেক্টটা প্রিভিয়াস কন্ডিশনটা হোল্ড করবে। মানে ও যদি ফার্স্টে রেস্টে থাকতো তাহলে রেস্টে থাকবে, যদি ও যদি ঘুরতো মানে যদি গতিশীল থাকতো, মুভমেন্ট থাকতো, ওর একটা স্ট্রেট পাথে চলতে থাকতো, তাহলে আর চলতে থাকবে। এখানে তো এটা ভ্যালিড হলো না, এখানে রেস্টে আছে, ও সরে যাচ্ছে না কোথাও, ভালো করে বোঝো, সরে যাচ্ছে না কোথাও, কিন্তু আবার ঘুরে যাচ্ছে। তাহলে তোর একটা মানে একটা খিদে লাগছে না যে এখানে আর একটা ল ইন্ট্রোডিউস করতে হবে, তাই না? তুই ব্যাপারটা বোঝ ভালো করে যে নিউটনের ফার্স্ট ল বলেছিল এফ নেট যদি 0 হয় তাহলে অবজেক্টটা যেরকম ছিল সেরকম থাকবে। সেখানেই তো প্রবলেমটা আছে, যেরকম ছিল সেরকম তো নেই। আবার তুই যে বলবি এ মুভ করে গেছে, সেটাও তো নেই, তাই না? আজকে সুদীপ তো একটা ভিডিও দিল খুব সুন্দর, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে তো বলেছি যে সলিড অবজেক্ট কি হয়, সলিড অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স কি হয়, কঠিন বস্তুর ধর্ম কি হয়। নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট মানে প্রপার শেপ থাকে, প্রপার ভলিউম থাকে। আমি যে জামাটা পরে আছি সেটা কি সলিড,
ওরকম মানে ধরনের আমরা- কঠিন আর এরকম ধরনের কঠিন, তো আলটিমেটলি তো ওটা কঠিন, মানে সলিড অবজেক্ট। তাহলে গ্যাস আর তরল তো নয়, তাহলে এক্ষেত্রে এটা ভ্যালিড হলো না, এর তো প্রপার শেপ নেই। ঠিক আছে, কোশ্চেনটা দিলাম আমি, খুঁজে বার করি উত্তরটা। ঠিক আছে, তো ছোটবেলা থেকে যেটা অ্যাকচুয়াল পড়ানো হয়, মানে এটা কার কোশ্চেন? এইচসি ভার্মার কোশ্চেন। ঠিক আছে, আইআইটিতে এরকম, আইআইটি না, মানে এগুলো বিভিন্ন পপুলার শো যেগুলো হয়, হ্যাঁ ডিবেটের না, ওই পপুলার শো যেগুলো হয় না, টক শো যেগুলো, সেখানে কোশ্চেনটা এইচসি ভার্মা করেছে। ঠিক আছে, তো অ্যান্সারটা খুঁজে বার করিস। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা করতে কিন্তু তোর বেশি ইন্টেলিজেন্স লাগে না। এই কোশ্চেনটা তুই যখন সলিড অবজেক্ট পড়াচ্ছে, যে ক্লাসে তোর পড়াচ্ছে, নরমাল সলিড অবজেক্টের মধ্যে দুটো অণুর যে গ্যাপটা থাকে সেটা জামার মধ্যে বেশি থাকে, যে কোনো জামার অণুর মধ্যে সেই গ্যাপটা আরো বেশি থাকে। কেন বেশি থাকবে? এটা তো সলিড তো। সলিড না, এটা তো সেই ধরনের সলিড নয়। তাহলে সলিডে কাঠও সলিড, হ্যাঁ, জামাও সলিড, এবার হ্যাঁ। কাঠের সাথে জামার নিশ্চয়ই অনেক ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কিসে? মানে ওটাই তো কোশ্চেনটা আমি করছি, মানে কিছু তো একটা গল্প আছে এখানে। এটা বলে দাও, এটা বলে হ্যাঁ? দাও, নাহলে এটা হবে না। শেপে ডিফারেন্স, তা সেটা তো কঠিনে থাকার সলিড অবজেক্টে ক্যারেক্টারিস্টিক্সে আসে না, সেটা যে শেপ ডিফারেন্ট। ঠিক আছে, দুটোই সলিড, তাহলে দুজনেরই কমন প্রপার্টি থাকবে না, তাহলে এটা ভাববি এটা। আচ্ছা দেখ, আচ্ছা এবার এখানে আয়, তাহলে এই দুটো কন্ডিশন যখন হোল্ড হলো, তাহলে পিওর রোটেশন পাওয়া গেল, এবং ওই পিওর রোটেশনের একটা মানে যে পয়েন্টটাকে বেস করেও ঘুরবে সেই পয়েন্টটাও পাওয়া যাবে। এবার নট নেসেসারি ও সবসময় সেন্টার অফ মাস হবে, সেটা ডিপেন্ড করছে তুই কোন লাইনে ফোর্সটাকে অ্যাপ্লাই করেছিস। তুই যদি এই রকম ডিরেকশনে ফোর্সটাকে অ্যাপ্লাই করিস তাহলেও পিওর রোটেশন হবে, কিন্তু ও তখন এই পয়েন্টটার বেস করে ঘুরতে থাকবে, যেটা আমি বোতলটার ক্ষেত্রে করলাম। আমি বোতলটা ঠিক একটা এইখানে আর একটা এইখানে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ও এই মাঝখান করে মোটামুটি পয়েন্টটাকে বানিয়ে নেবে। তো নট নেসেসারি সবসময় সেন্টার অফ মাস। ঠিক আছে, দরকার নেই আমার সেন্টার অফ মাস, কিন্তু নিজের জায়গা থেকে তো নড়েনি, নেট ডিসপ্লেসমেন্ট তোর জিরোই আছে। তাহলে এই কন্ডিশনটা যখন হোল্ড হলো, আর এই দুটো ফোর্সকে কোম্পানি নাম দিয়ে দিল কাপেল, বা বাংলা হচ্ছে যুগ্ম বল। তোরা বাংলাটা পড়েছিস, ঠিক আছে। কাপেল বলে, এবার দেখ কাপেল ফর্ম হলো, ঠিক আছে, এবার কাপেলের যে মিনিংটা, বা বাংলা যদি বলি যে যুগ্ম বল, যুগ্ম মানে ডুয়েট ফোর্স, এই কাপেলের ডেফিনেশনে কিন্তু আবার দুটো ফোর্স যে ইকুয়াল হবে সেটা নেই। কাপল মানে কি? দুটো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ডিফারেন্ট লাইন অফ অ্যাকশনে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। কাপল একটা জেনারেল কেস। এবার যদি দুটো ফোর্স ইকুয়াল হয়ে যায় না, তাহলে ওইটাকে আমরা কাপল তো বলবই, তার সাথে স্ল্যাশ দিয়ে টর্ক। শুধু যদি তুই কাপল বলিস, তাহলে দুটো ফোর্স অ্যাপ্লাই হয়েছে যে কোনো অ্যামাউন্টে, তার মানে ওই সিস্টেমটার ওপর গোল জিনিস তো এই সূত্র, মানে এই কেসটা মানবে না। কেন মানবে না? এটা পয়েন্ট, এই তো গোল জিনিস, ফ্যানটাই তো, ফ্যানের ডায়ালটাই তো গোল জিনিস। না, আমি সেটা বলছি না। তাহলে মানে গোল জিনিস যেটা যেটা ঘুরছে, মানে ফ্যানের বডিটা তো ঘুরছে না, প্লেটগুলো ঘুরছে। এই মাঝখানে ডায়ালটা ঘুরছে না,
ওটা ঘরে তা ব্লেডটা কি ভেসে ভেসে করে নাকি? লাট্টুর ক্ষেত্রে পিওর রোটেশন হয় তো, ফোর্স মানে এরকম ফোর্স অ্যাপ্লাই হয় না, সব জায়গাতে হয়। হ্যাঁ, নেট ফোর্সটা জিরো হয় তো। আমি তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন ছুড়েছি যে নেট ফোর্স জিরো হয় অথচ একটা মুভমেন্ট পাওয়া যাচ্ছে, অথচ ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে আধা নিউটনের সূত্র মানছে, আধা নিউটনের সূত্র মানছে না। আবার তাহলে এইগুলো কোশ্চেনেবল হয়ে থাকছে না, অ্যান্সারগুলো আমরা সব এই চারটা বার করবো তো একটা একটা করে। আমি তো হ্যাঁ বাহ্যিক বল, এখানেও তো বাহ্যিক বল দেওয়া হচ্ছে, এখানেও তো বাহ্যিক বল দিতে হচ্ছে। কোনটাতে? হ্যাঁ কন্টিনিউ দিচ্ছি, তাই তো কন্টিনিউ ঘুরছে। কন্টিনিউ দিচ্ছি না, সেজন্য লাট্টু কন্টিনিউ ঘুরছে না তো, পড়ে যাবে তো একটুখানি করে। হ্যাঁ ওটা তো ইনার্সিয়ার জন্য হচ্ছে। ইনার্সিয়া কি বলে? জড়তার ভ্রামক কি বলে? যে অবজেক্টটা ঘুরছে সেই অবজেক্টটা ঘুরতেই থাকবে। সেটা তো বাধা আছে, মাটি থেকে ঘর্ষণ বলটা প্রযুক্ত হয়ে যাচ্ছে বলে তো ঘোরা বন্ধ করে দিচ্ছে। যদি ওই লাট্টুটাই তুই যদি স্পেসের মধ্যে ঘোরাতিস, হাওয়াতে ঘুরিয়ে দিতিস না, তাহলে সারা জীবন ঘুরতে থাকতো। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে সারা জীবন ঘুরছে, কোনো রেজিস্টিভ ফোর্স নেই। পৃথিবী বা পুরো সোলার সিস্টেমটা ঘুরছে। বায়ু কোথায়? পৃথিবীর বায়ু আর বায়ুর মধ্যে দিয়ে ঘুরছে নাকি? ঠিক আছে, তার মানে তুই যদি একটা স্পেসেতে গিয়ে, তুই যদি চাঁদেতে গিয়ে যদি একটা পেন্ডুলামকে দুলিয়ে দিয়ে আসিস না, ও লাইফ টাইম দুলতে থাকবে, কারণ কোনো রেজিস্টিভ ফোর্স নেই তো। আমাদের আর্থের মধ্যে পেন্ডুলামকে দুলিয়ে দিলে কিছু সময় পরে ওটা বন্ধ হয়ে যায়। এর রিজনটা হচ্ছে বায়ুর বাধা, রেজিস্টিভ ফোর্স, বাধাজনিত বল। এবার লাট্টুতে কি করে বলটা অ্যাপ্লাই হচ্ছে বলতো? লাট্টুর যে ডায়ালটা, তুই তো এখানে সুতো পেঁচিয়ে এখান দিয়ে টেনে দিয়েছিস, এই যে নামে টেনে দিয়েছিস, তাই তো? তার ফোর্সটা অ্যাপ্লাই করেছিস এইখানে, আর লাট্টুটাকে তুই যে ধরেছিলিস তার জন্য এখান থেকে একটা রিয়াকশন ফোর্স পাবে। ফোর্স আর রিয়াকশন ফোর্স তো সেম হয়, মানে অ্যাকশন আর রিয়াকশন। তাহলে লাট্টুকে তুই এখান দিয়ে টানতে তোর ব্যাক বিহাইন্ড এ স্টোরিতে রিয়াকশন ফোর্স প্রডিউস হয়ে যাচ্ছে। কারণ তুই একটা অবজেক্টকে যখন ধরবি এরম ভাবে, ধরে তো ছুটছিস এরম করে, তাহলে এই যে তুই ছুটছিস তার মানে তুই তো এটাকে টানছিস, তার মানে এদিকে যদি অবজেক্টটাকে টানিস, দেখ জেনারেলি তুই এদিক থেকে দেখ বাহাতটা আমার এগিয়ে যাচ্ছে, তার মানে এদিকে কি তৈরি হয়ে গেল? রিয়াকশন ফোর্স তৈরি হয়ে গেল, ওই জন্য লাট্টু ঘুরছে। তুই তো একদিক থেকে টানবি, তুই তো নিজে অ্যাকশন করবি একটা সাইডে, অ্যাকশন তো একটা সাইডেই হয়, রিয়াকশন অন্য সাইডে উল্টো দিকে জেনারেট হয়। তাহলে নিউটনের সেকেন্ড ল কিন্তু এখানে কাজে, এই থার্ড ল কিন্তু কাজে লাগছে। হ্যাঁ ফার্স্ট লটাতে গন্ডগোল আছে। এবার ফার্স্ট ল গন্ডগোলের না, আমি বলে দিলেই হয়ে যাবে, কিন্তু আমি বলছি না এখন। তাহলে লাট্টু এটা ছেড়ে দে, এটা এবার টর্কে আয়। এখন টর্কটা, তাহলে টর্কটা যে আমি বললাম এটা ডিফাইন করতে হবে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টর্কটা মেজার করতে হবে। মেজারটা আমি করব কি করে? তো কোম্পানি কি বলছে দেখ, ধরে নে এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। আমি ইচ্ছা করে ট্যারা লাইনটা নিচ্ছি যাতে তোদের এটা মাথায় থাকে যে এইটা সেন্টার অফ মাস নয়, কারণ বইতে যে ছবিগুলো আঁকা আছে দুটো ইকুয়াল ডিস্টেন্সে দিয়ে সেন্টার অফ মাসেতেই এই পয়েন্টটা দিয়ে দিয়েছে। তো তার ফলে তোর মানে এটা মাথায় ঢুকে যাবে যে সেন্টার অফ মাসের অ্যাবাউটেই তাহলে সবসময় ঘুরবে, এরকম নয়। ঠিক আছে, এবার এদিকে দিয়েছে মানে রোটেশনটা এইরকম হবে, এদিক দিয়ে ঠেলবে, এদিক দিয়ে এদিকে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বেশ, এইবার কোম্পানি যেটা বলছে যে তুমি ফার্স্টে এই পয়েন্টের অ্যাবাউটে, এটাকে ও পয়েন্ট আমি নাম দিলাম, এই পয়েন্টের অ্যাবাউটে এই লাইন অফ ফোর্স থেকে তুমি মোমেন্ট অফ ফোর্সটা ক্যালকুলেট করো, মানে বলের ভ্রামক যেটা জি, আর এই লাইন থেকে
এই ফোর্সটার জন্য তুমি মোমেন্ট অফ ফোর্সটা ক্যালকুলেট করো। তাহলে করলাম। দেখ এগুলো সব মেজারেবল পারপাস, কিন্তু এরকম নয় যে এটাই নেচারে হয়ে আসছে, এরকম নয়। আমরা মেজার করছি জিনিসটা। মেজার করার জন্য কিছু তো একটা সেট আপ ডিজাইন করতে হয় বা একটা রুল ডিফাইন করতে হয়, সেই রুলটা আমরা ডিফাইন করছি। তাহলে মোমেন্ট অফ ফোর্স, আচ্ছা এই ডিস্টেন্সটা আমি নাম দিলাম d1, এই ডিস্টেন্সটার নাম দিলাম d2। আমি ইচ্ছা করে আলাদা নোটেশন দিয়েছি না, আমি দিয়েছি ইচ্ছা করে। সেম যদি হয় তাহলে ক্ষতি নেই তো। মোমেন্ট অফ ফোর্স ফর এফ ফার্স্ট, ঠিক আছে। এটা কি হবে, g1 ইকুয়ালস টু f ইন্টু d1, ঠিক আছে। আমি শুধু ম্যাগনিটিউড নিচ্ছি এখনকার জন্য, আজকের জন্য। পরের দিন থেকে ভেক্টর নেব। আর মোমেন্ট অফ ফোর্স অফ সেকেন্ড এফ, সেটা g2 f d2। এবার কেন আমি d1 আর d2 কে একই রাখছি না জানিস? এখানে এই যে কাপলটা তৈরি হয়েছে না, এখানে মোর দ্যান ওয়ান কাপল থাকতে পারে, মানে 3টে 4টে 5টা ফোর্স থাকতে পারে। তখন তোকে সবকটা ফোর্সের এগেনস্টে মোমেন্ট অফ ফোর্সটাকে ক্যালকুলেট করতে লাগবে। এবং তারপরে টর্কটা যেখানে ডিফাইন হবে সেটা হচ্ছে অ্যালজেব্রিক্যাল সাম অফ all moment of force। ঠিক আছে, তাহলে টর্ককে লেখা হয় টাও দিয়ে, এই যে এরকম করে টি দিয়ে এরকম করে টাও। ইংরাজিটা হচ্ছে, স্পেলিংটা হচ্ছে TAU, টি নয় কিন্তু, ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড এটা। তাহলে g1 প্লাস g2, আমার এখানে দুটো নিয়েছি বলে এটা g1 প্লাস g2, ঠিক আছে। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু f ইন্টু d1 প্লাস d2। হ্যাঁ 7? না 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 না, এটা আমি এগ্রি হতে পারলাম না। 7-এর হ্যাঁ 7 তো এরকম সোজাসুজি নামে না, 7 তো এরকম এইরকম হয়, দুদিকে থাকে নাকি? এটা আবার দুদিকে থাকে নাকি? এটা সেটা সি এর মতন এইদিকে একটু লাগবে। আমি কিছুই না, টাউ টাউয়ের মতন। সিম্বল এই রোটাকে আমি হেলানো পি বলি, কিন্তু টাউটাকে আমি কি বলছি, 7 কোথায়? টি এর মতনই, কিন্তু মাথাটা টেরাটি, মানে লাইনগুলো কার্ভ আছে, লাইনগুলো কার্ভ আছে। এটা সোজা, এটা মানে ইংলিশ অ্যালফাবেট যারা বানিয়েছে তারা বলেছে এত আমি খাটতে পারবো না, সোজাসুজি টান। কালকে আমার সাথে একটা ইংলিশ ম্যামের ঝগড়া লেগে গেছিল, সেটা হচ্ছে হ্যাঁ না 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 না, এই যে আমাদের যে AEIOU আছে না, এরা তো মানে প্রোনাউন্সিয়েশনটা সেট করে, মানে আমাদের বাংলা যেটা আকার ইকার, ঠিক আছে, হর্ষ। এবার ঝামেলাটা হয়েছিল, স্টার্টিংটা হয়েছিল যে CUT কাট হয়, মানে এখানে ইউ এর উচ্চারণ আ, সাউন্ডটা আ। এবার যখনই টি এর পরে একটা ই লাগিয়ে দিচ্ছি তখন ইউ এরটা ইউ উচ্চারণ হয়ে যাচ্ছে, প্রোনাউন্সিয়েশনটা ইউ, মানে কিউট। কেন এরকম হচ্ছে? এবার আমি মানে এটা দেখ কেন এরকম হচ্ছে, এটা কিন্তু মানে রিসার্চ লেভেলের জিনিস, এরকম নয় যে মানে হাসি ঠাট্টা পাচ্ছে যে হ্যাঁ এরকম আমরা জানি না বলে আমরা হাসছি। এবার এটা নিয়ে, এটা ফোনেটিক্স, মানে এটা লিঙ্গুইস্টিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে, মানে ভাষাতত্ত্ব যাদের কোনো। হ্যাঁ, তো তারা কিন্তু এটার অ্যান্সারটা জানে এবং সেটার একটা পুরো সায়েন্স আছে, ঠিক আছে, এটা একটা সায়েন্স।
এবার আমরা জানি না, এবার আমি যেটা সিম্পল আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি, যে আমাদের বাংলাতে এই প্রবলেমটা হয় না। আমাদের বাংলাতে এটা সবসময় সাউন্ডটা আই হবে, সেটা যে কনসোনেন্টের পরেই বসুক না কেন, বা এর পরে কি থাকলো এর আগে কি থাকলো তার উপরেও এটা ডিপেন্ড করছে না, মানে এ একদম প্রপার সেট আপ নিয়ে আছে। ইংরাজিতে তো 26 অ্যালফাবেট আছে, এবার মানুষ অনেক রকম উচ্চারণ করতে পারে, তাহলে এক একটা ভায়োলের ঘাড়ে অনেক রকমের সাউন্ড চেপে গেছে। মানে ইউ এর, হ্যাঁ মানে ডি ডি ডবল ও এটাকে ডোর বলছে, বা তুই যদি কার বলিস CAR তাহলে এখানে আ সাউন্ড হচ্ছে, আবার এখানে যখন অ্যাপেল বলবি তখন সাউন্ড হচ্ছে, ঠিক আছে? তো তার মানে কি একটা অ্যালফাবেটের ওপরে অনেকগুলো সাউন্ড চেপে গেছে, ঠিক আছে? ওটার মধ্যে অ্যালফাবেট কম আছে তো। এবার এটার দুটো সলিউশন হতে পারতো, এক হচ্ছে তুমি অ্যালফাবেটের সংখ্যা বাড়িয়ে দাও, মানে সিম্বল বাড়িয়ে দাও, মানে তুমি যদি বলো যে এটা আ সাউন্ড হবে তাহলে করে দাও, এটা এ ডট করে দাও, ঠিক আছে? এগুলো আছে, কিন্তু ইয়ের মুলার দেখেছিস জার্মানি প্লেয়ার, ও কিন্তু ইউ এর ওপর ডবল এরকম ইউজ করে, বা অনেক এইগুলো এই প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু ইউজ হয়, এগুলো কিন্তু ডিফারেন্ট, এগুলো ইংলিশ অ্যালফাবেটে নেই, জার্মান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওদের অ্যালফাবেটে আছে এগুলো। না 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 ঠিক আছে, মানে আছে। না না না, তাহলে দেখ টাউ, আচ্ছা এবার এটা দেখ, টাউ ইজ ইকুয়ালস টু এফ ইনটু ডি, এইদিকে দেখা, D1, হ্যাঁ D1 প্লাস D2, এটা মিলিয়ে আসবে কিন্তু ডি। এবার হোয়াট ইজ ডি সেইটা আমাকে একটু বলে দিতে হবে বাই ল্যাঙ্গুয়েজ। তাহলে টাউ এর এক্সপ্রেশনটা লেখ, এইটা আমার লাগবে, সারা জীবন লাগবে। টাউ এর এক্সপ্রেশন হচ্ছে এনি ওয়ান ফোর্স, কারণ যে কোনো ফোর্সের ভ্যালু একই, ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু লাইন্স অফ ফোর্স। এইটা কিন্তু মনে রাখবি। এটা কিন্তু VBI, ঠিক আছে? এর বাংলাগুলো সব বইতে আছে। কৃত্তিকা, এটা চলে গেল নাকি? তাহলে যে কোনো, বাংলাটা হচ্ছে যে কোনো একটি বলের মান ইনটু দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। লিখে রাখ, দুটি বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। ক্রিয়ারেখা, লাইন অফ ফোর্স, ওই ফোর্সটা যে লাইন বরাবর অ্যাক্ট করছে, ঠিক আছে? তাহলে এই হলো টর্ক। আচ্ছা, এবার আমরা লাস্ট টপিক, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রোল অফ ফোর্স, বলের ভূমিকা কি? হোয়াট ইজ দ্য রোল অফ ফোর্স বল। তাহলে নাম্বার 1 টু স্টার্ট মোশন, নাম্বার 2 একটা শুধু তো নেই, আরো নিশ্চয়ই রোল আছে, আর তাহলে টু স্টপ দ্য মোশন। নেক্সট সেটা তো ফার্স্টেই বললি, স্টার্ট মোশন করছে। ধরে রাখতে ওরকম না, শেপ চেঞ্জ করে, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে। তুই সাইকেল নিয়ে আসে তো বন্ধুটাকে ঠেলে দিল, পড়ে গেল, ডিরেকশন চেঞ্জ করে।
ক্রিকেট বল এর এক্সাম্পল, কিকের এক্সাম্পল, ফুটবলের শটের এক্সাম্পল, বলটা আসছিল ওদিকে তুই ফোর্স অ্যাপ্লাই করলি, রিঅ্যাকশন চেঞ্জ হয়ে গেল। এই সব কটাকে একটা কথায় নিউটন কি বলেছিল? অ্যাক্সিলারেশন প্রডিউস করে। এবার তুই বলবি শেপ চেঞ্জটা কি করে অ্যাক্সিলারেশন হলো, তাই না? ওটা আমি তোদেরকে চিনি তো, তোরা ফার্স্টেই মাথা দিয়ে কোশ্চেনটা আসবে। এই দেখ, এটা প্লাস্টিক বোতল, ঠিক আছে? এবার যেই তুই এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলি, এই অবজেক্টটা এরকম দেবে গেল, তাহলে এই পার্টিকেলগুলো কোথায় এলো রে? এই পার্টিকেলগুলো কোথায় এলো? এখানে এলো, একটা স্পিডে এলো, ডিসপ্লেসমেন্ট হলো, টাইম আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, এসে আবার থেমে গেছে এখানে, কিন্তু হয়েছে তো অ্যাক্সিলারেশন তো হয়েছে। কি বুঝতে পারলি তো? এই যে যতক্ষণ ধরে এটা যদি স্লো মোতে চালাস তাহলে তো তুই দেখতে পাবি পার্টিকেল প্লাস্টিকটা এরকম ভাবে আসছে, সেটা খুব স্মল অ্যামাউন্টে আসছে কিন্তু আসছে তো। তাহলে অ্যাক্সিলারেশন প্রডিউস করে নিউটন, এটাকেই বলে গেছিল F = ma, তাই না? এবার তাহলে আজকে টর্কের রোলটা কি শিখলি? হোয়াট ইজ দ্য রোল অফ টর্ক? মানে ডিসপ্লেসমেন্ট ছাড়া কোনো বস্তুকে রোটেশন করাতে সাহায্য করে। তাহলে টু স্টার্ট রোটেশন, একটাই কাজ আছে। ফোর্সের কটা কাজ ছিল? চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এইখানে ফোর্সের করেসপন্ডিং কোয়ান্টিটি লিখে রাখো। ঠিক আছে, রবিবারের ক্লাসটা, তুই তো রবিবার ক্লাস করবি না, এই রবিবারও করতে পারবি না, না? ঠিক আছে। তাহলে এই হলো তোর পুরো গল্প টর্কের। পরের দিন কিন্তু নিউটনস ল গুলোকে এখানে কারেকশন করবো, মানে রোটেশনাল মোশনের জন্য মডিফাই করবো। আর রোটেশনাল মোশনে কিছু ডিসক্রিপেন্সি দেখা গেছে না? যাই হোক, তাহলে রাখলাম। হ্যালো, হ্যাঁ বল। তাই মা একটু ফোন করে বলছে একটু কথা বলবে, একটু কথা হ্যাঁ বলে হ্যাঁ, নিও। তোর মাকে আমি তো বললাম এই মানে আমি তো বললাম যে কালকে মা ফোন করেছিল, ধরা হয়নি আমার, কালকে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছিলাম। ঠিক আছে, এবার আজকে আমি রাত্রিবেলা তুই পড়িয়ে ফেরার পথে আমি কল করে নেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে।